This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের মাটির বাড়ি ধসে দেওয়াল ধসে 3 জনের মৃত্যু। মন্দির বাজারের ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু 3 জনের। মাটির দেওয়াল ধসে মা এবং 2 কিশোরীর মৃত্যু। আবাসের বাড়ি তৈরি টাকা পেয়ে গেলেও ঘর বাঁধতে দেরি হচ্ছিল। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, 2 হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি। আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। এই বিপর্যয় দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় তৃণমূল বিধায়ক জয়দেব হালদার। বাড়ি তৈরির আশ্বাস বিধায়কের, কিন্তু এতদিন পর কেন ক্ষুব্ধ বাসিন্দারা? আমরা সবাই ছুটে বেটে এসে দেখছি যে ওই অবস্থা হয়ে পড়ে আছে। তখন সব ছেলেরা ওই টানাটানি করে দেখছে, পা দেখতে পেয়ে তখন বলছে না ওরা সব ঘরের মধ্যেই আটকে আছে। তখন ওই শাবল এনে দিয়ালটাকে সব চাগড়েছে সরিয়ে দিয়ে তবে ওদের বডিগুলো বার করা হচ্ছে। এই যে ঘর দিয়েছে এখন হয়, এই যদি অনেকদিন আগে দিয়ে দিত তাহলে জীবনগুলো শেষ হতো না, জীবনগুলো তাহলে বেঁচে থাকতো। ঘরটা সবার সাথে দিতে গিয়ে আজকের যদি 3-4 বছর আগে ঘরটা দিত, বাচ্চাগুলো নিয়ে উনি ঠিক নির্ভাবনায় থাকতে পারতো। মাটির ঘর ছিল সেই সময়, ওনাকে বলতাম আমরা যে কাকিমা সবাই ঘর দিচ্ছে, তুমি একটু বলো না। বলে আমাকে দেবে না, আমি মরলে তবে আমাকে ঘর দিবে, খালি এরকম বলতো। মন্দির বাজার ইতিহাস বা আমার রাজনীতি জীবনের মর্মান্তিক দুঃখজনক ঘটনা আমরা সম্মুখীন কখনো হইনি। যে একই পরিবারের 3 জন গরিব পরিবারের মানুষ, তারা এই দেয়াল চাপা পড়ে মারা যায়। আমার পুরো টিম, আমাদের ছেলেরা আছে ওই পরিবারের পাশে। সরকারি ভাবে তাদের ঘরের বাংলার আবাস যোজনা আমার দিদি তাদের দিয়েছে এবং তার লিঙ্কটন পর্যন্ত উঠেছে। কিন্তু আমার দুঃখ এইটাই যে এই পরিবারটা যদি 3 বছর আগে ঘরটা দেওয়া যেত তাহলে এই পরিবারের মানুষটা এই দুর্ঘটনার শিকার হতো না। ওনার হাজবেন্ড মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করতেন, এলাকা থেকে যা এসে শুনলাম। সেই কারণে একটা কিস্তির টাকা পেয়েছিলেন। তারপরে হাজবেন্ড মারা যায়। 2টো বাচ্চা নিয়ে এক বিধবা মহিলা, তিনি দিন যাপন করতেন এই মাটির বাড়িতে। 2টো বাচ্চা সহ ভদ্রমহিলা মারা যান। এলাকার মানুষেরা তারা নিজেরাই এই দেওয়াল সরিয়ে, মাটির দেওয়াল সরিয়ে তারা ডেড বডি বার করে। প্রতিবেশী 2 যুবকের যৌন লালসার শিকার বছর 19-এর এক তরুণী, এবং তারপরেই তাকে লাগাতার হুমকি। সেই হুমকিতে তাকে বলা হচ্ছে বেশি বাড়াবাড়ি করলে আরজি করের মতো ঘটনা ঘটবে, থানায় যেতেই আরো বেশি বিপদ। অভিযোগ তুলে নেওয়ার জন্য তরুণীর পরিবারকে প্রাণ নাশের হুমকি লাগাতার। গৃহবন্দী তরুণী সহ তার পরিবারের লোকজন। দত্তপুকুর থানার কদম্বগাছি 7 নম্বর রেলগেট এলাকার ঘটনা। পুলিশের জালে এক অভিযুক্ত, অপরজন এলাকা ছাড়া। সেখান থেকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসছে। অভিযোগ, গভীর রাতে বাড়ি চিলেকোঠা থেকে ঘরে ঢুকে পরিবারের অন্যান্য সদস্যদের ঘরবন্দি করে রেখে 2 যুবক শারীরিক নির্যাতন করে ওই তরুণীকে। কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকির সঙ্গে এলাকা ছাড়া করা হবে বলেও শাসিয়ে যায় অভিযুক্তরা। ঘুম ভেঙে দেখছি কিনা মুখ গলা দুটোই চেপে ধরে রেখে দিয়েছে। দিয়ে আমার সঙ্গে বাজে কাজ করতে যাচ্ছে, করেছে। প্রথমে আমি ছাড়ানোর চেষ্টা করি, ছাড়াতে পারি না। তারপরে তোমার যা হোক জোর করে আমার সঙ্গে নোংরাম কাজ করে। আবার বলে কিনা যে 2 জন, দিয়ে বলে কিনা যে যদি ভদ্রভাবে দিস তাহলে ভালো, না হলে আরজিকরের মতো করে বাড়িতে এইভাবেই ফেলে রেখে যাব, আর আমাকে দে, নাহলে আরও 1000 জন লাইনে দাঁড়িয়ে আছে। অভিযোগ করেছিলাম। তারপরে হুমকি দিচ্ছে? হ্যাঁ। কি বলছে? গ্রাম ছাড়া করে দেবে, গ্রামের লোক তো সব ওই সাপোর্টেই, গ্রাম ছাড়া করে দেবে, গ্রামে থাকতে দেবে না, এই সমস্ত। আরজি করার মতন ধর্ষণ করে তোরা মেরে দিয়ে যাব, আমরা ভালো সুকষ্টে ঘর দিয়ে শুনতে পাচ্ছি। এবার আমরা ঘরের ভিতরে চেঁচামেচি চিৎকার করছি, তাও মেয়েকে ছাড়ে না। মেয়েকে জবরদস্তিভাবে যে অত্যাচার করেছে, মেয়ের পুরো মেডিকেল সব আমি করিয়েছি। পুলিশ কোনো স্টপ নিতে না। আমার ভয় দেখাচ্ছে যে তোমরা বেশি কিছু করলে তোমাদের প্রাণে মেরে দেবো, তোমাদের খুন করে ফেলবো, তোমাদের গ্রাম ছাড়া করে দেবো। আমরা প্রাণের দায় আমরা ঘর থেকে বাইরে বাড়তে পারছি না।
মতুয়াদের অপমানের অভিযোগ মহুয়ার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি মতুয়া মহাসংঘের। চিঠিতে দাবি, মহুয়ার মন্তব্য মতুয়া এবং নমশূদ্র সমাজের ধর্মীয় অনুভূতি ও আত্মসম্মানে আঘাত করেছে। সাংসদ মমতা বালা নিজে সরাসরি মুখ না খুললেও সংঘাধিপতি হিসেবে চিঠিতে উল্লেখ রয়েছে মমতা বালার নামও। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যারা পায় তাদের মধ্যে বিশেষ করে উল্লেখ করা হয়েছিল যাদের নাম মতুয়া, নমশূদ্র, তপশিলি, এরা ভাতা পায় অথচ ভোট দেয় না, এরকম একটা ভাবে কটাক্ষ করেছিলেন। এবং মতুয়াদের যে আচার মালা যেটা পড়ে সেটাকে কাঠের মালা বলে বিদ্রূপ করেছিলেন, যেটা মতুয়াদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। এবং মতুয়াদের কাছে নিঃশর্ত ক্ষমা চাননি বা তার পক্ষ থেকে কোনো মেসেজ আসেনি। বাধ্য হয়ে আমরা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সিএমের দ্বারস্থ হয়েছি এবং তাকে লেটার করেছি। জানিয়ে এত বিতর্ক, মহুয়া মৈত্র ঠিক কি মন্তব্য করেছিলেন শোনাবো আপনাদের। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? মমতা ব্যানার্জি আমি বুঝতে পারি না, তার তো ক্রাইসিসের সময় এই মহুয়া টুয়ারা কোনো কালই, মানে যখন তিনি সংগ্রাম করছেন তার আন্দোলনগুলো, সে সিঙ্গুর হোক, অনশন হোক, অবস্থান হোক, বেশিরভাগই ছিল না আজকে যারা রাজ্যসভায়, লোকসভায় বা মন্ত্রিসভায়, এদের প্রতি এত ওনার মায়া দয়া কেন, যেটা বলা যায় একটা মতুয়া সম্প্রদায়ের মানুষকে, যে ও তো এই ধরনের কথা বলেই চলে। একবার তো মেম্বারশিপ গেল, আমি তো আবার ওর মেম্বারশিপ যাওয়ার ডিমান্ড করেছি, যে কথা ও বলেছে অমিত শাহ সম্পর্কে। ওর মেম্বারশিপ যাওয়া উচিত, ওকে অ্যারেস্ট করে ওর বিরুদ্ধে আইনি বন্দোবস্ত বা ব্যবস্থা নেওয়া উচিত। মতুয়াদের নিয়ে সামগ্রিকভাবে ভোট ব্যাংকের যে পলিটিক্স, সেইটার বিরুদ্ধে মহুয়া মৈত্র এই কথাগুলো বলেছিলেন। কিন্তু সেই কথা বলতে গিয়ে যদি কোনো শব্দ চয়নে কারুর মনে কোনো ধর্মানুভূতিতে আঘাত লেগে থাকে, সেই বিষয়টা নিশ্চিতভাবে দলের সুপ্রিমো হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে বিষয়টা দেখছেন যখন, তখন আমার মনে হয় না এই ভুল বোঝাবুঝি কোনো অবকাশ থাকবে। মঞ্চটা তৃণমূলের ভাষা আন্দোলনের, আর সেই মঞ্চ থেকে এক তৃণমূল নেতার মুখে শোনা গেল অশালীন ভাষা। বিজেপি সাংসদকে অশালীন ভাষায় আক্রমণ হরিণঘাটার তৃণমূল কাউন্সিলরের। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়, সমালোচনার মুখে দুঃখ প্রকাশ তৃণমূল কাউন্সিলর মানিক মজুমদারের। বাংলা ভাষাতেই আমাদের পরিচয় আমরা দিই, সেই জায়গায় আমাদের এই বাংলা ভাষাকে নিয়ে নিন্দা করছে বিজেপি সরকার। বিজেপির কোন কি বলে এমপি বলেছে বাংলা ভাষা নাকি একটা ভাষা নয়, তাহলে তাকে বলতে হয় একদম মানে খাস কথায়, তোমার মতন নেই, তুমি জানো না ভারতবর্ষে কতগুলো ভাষা আছে, তোমাকে শিখতে হবে, পশ্চিমবঙ্গে আসতে হবে। বিরোধী দলের নেতা সম্পর্কে এইরকম বলবে, এটাই তো স্বাভাবিক, কারণ এটা ওদের বাংলা ভাষা। তৃণমূলের বাংলা ভাষাটা এইরকম। বাংলা ভাষা মানে শাসানো, ধমকানো। বাঙালির উপকার তো করবে না, ধ্বংস করে দিয়েছে, তাই মানুষকে বোঝানোর জন্য এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হচ্ছে। হয়তো আমার মুখ থেকে বেরিয়ে গেছে, জিনিসটা হয়তো আমার ভুল হয়েছে। ঘটনা হচ্ছে বিজেপির নেতারাও তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এর থেকেও খুব বাজে বাজে ভাষা বলে। তা যাই হোক, আমার মুখ থেকে বেরিয়ে গেছে, এটা বলাটা ঠিক সমীচীন হয়নি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ভাষার কুভাষা আছে, সুভাষা আছে। সবাইকে বলি কুভাষাটাকে বর্জন করে সুভাষা ব্যবহার করা, এবং যাতে কোথাও ভাষা সন্ত্রাসটা না হয়। তৃণমূলের ঝাড় যা বাঁশটা, আমাদের গাঁয়ের কথা আছে, এখন তো বালিয়াড়ি কেটে দিয়েছে, আর বাঁশ ঝাড় পাওয়া যায় না। সরল ঝাড়ে সরল হয়,
কাটা ঝাড়ে কাটা হয়, মমতার ঝাড়ে মমতার মতোই হয়। বর্ধমানে সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতী হামলা, নাম জড়ালো বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের। গভীর রাতে খাগড়াগড়ে সাংবাদিক শেখ ইমতিয়াজের বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। পরিবারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ বলে দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিধায়ক খোকন দাস সাংবাদিক বৈঠক ডেকে ঘটনার দায় অস্বীকার করেছেন। আমার এই বাড়িটা ভেঙেছে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে আমার চ্যানেলে খবর হয়, সত্য খবরটা আমি তুলে ধরি। এটাই হয়তো অপরাধ, এইটাই অপরাধ। দেখতে পাচ্ছেন কি গুন্ডারাজ চলছে বর্ধমানের বুকে। আপনাদের শাসক দলের নেতারা, তৃণমূলের নেতারা কি অত্যাচার করছে। তাহলে সাংবাদিকের বাড়ি যদি ভাঙচুর হয়, আমাকে পেলে হয়তো মেরে দিত, কোথায় শাসন? গুন্ডারাজ পুষে রেখেছেন আপনারা গুন্ডা পুষে রেখেছেন। সিপিএম এর অত্যাচার দেখেছি, আর আপনাদের অত্যাচারের থেকেই ভয়ানক। আমার বাড়িতে একেবারে হামলা করে, ভাঙচুর করে, লুটপাট করে। আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা দেখতে যাই, আমার মা, আমি, আমার দিদি, আমার পরিবার, তখন আমাদের ওপর হামলা করে। যে আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল তারা যেমন তখন ওদের বক্তব্য দিতে যায় বা স্পটে পৌঁছায়, সাংবাদিকদের ওপর হামলা করে, তাদের ফোন ভেঙে দেয়, তাদেরকে মারতে যায়। আমার মাকে মেরেছে, মার খেয়েছি আমরা। অভিযোগ করেছেন? হ্যাঁ, বর্ধমান থানায় আমি লিখিতভাবে অভিযোগ করেছি। প্রশাসনের কাছে আমি আশা করছি, প্রশাসন আশা করি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবেন। যেহেতু বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেউ আমাদের বিভিন্নভাবে বদনাম করাতে চাইছে। আমরা তার নাম বলতে চাই না। আমি আইসি সাহেবকে বলেছি যে ব্যাপারটা আপনারা তদন্ত করে যে দোষী সাব্যস্ত হবে তার ব্যবস্থা করুন। আর দরকার হলে আমি এসপি সাহেবকেও বলবো। আজকে আমার তো বিধানসভাও না, আমি ওখানে কোনো দিনই যাই না। ওখানে কি ঘটনা, কার কি করেছে, কিছুই আমার জানার মধ্যে না। তাহলে আমার নাম কি করে জড়ালো, তাহলে নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারছেন যে এর ভিতরে একটা গভীর ষড়যন্ত্র আছে। সোনার গয়না লুটে জালে এক দুষ্কৃতী সহ সোনার দোকানের মালিকই দুজনকে গ্রেফতার করল ঘোলা থানার পুলিশ।